ঢাকায় ভারতের সম্ভাব্য হাই কমিশনার হিসেবে আরিফ মোহাম্মদ খানের নাম ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে সেটি আসলে একটি সাধারণ কূটনৈতিক নিয়োগের খবর নয়, বরং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভারতের কৌশলগত অবস্থান পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এর পেছনে একাধিক স্তরের রাজনৈতিক, ঐতিহাসিক ও ভূ রাজনৈতিক হিসাব কাজ করছে। প্রথমেই আরিফ মোহাম্মদ খানের রাজনৈতিক ও ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝতে হবে। উত্তরপ্রদেশে জন্ম নেয়া এই নেতা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন কাটান এবং ছাত্র রাজনীতি থেকে নিজের অবস্থান তৈরি করেন। 1977 সালে মাত্র 26 বছর বয়সে বিধায়ক নির্বাচিত হয়ে তিনি ভারতের তরুণ প্রজন্মের অন্যতম উজ্জ্বল রাজনৈতিক মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নেন, যা তার রাজনৈতিক প্রভাবের শক্তিশালী প্রমাণ। তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে বহুল আলোচিত শাহবানু মামলাকে কেন্দ্র করে। এই মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একজন তালাকপ্রাপ্তা মুসলিম নারীকে ভরণ পোষণের অধিকার দেয়, যা সে সময় সামাজিক বাস্তবতায় এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। সংসদে দাঁড়িয়ে এই রায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেন আরিফ মোহাম্মদ খান। তিনি যুক্তি দেন এটি শুধু আইনি নয়, মানবিক ও ইসলামের ন্যায় বিচারের চেতনাসঙ্গত। কিন্তু বাস্তব রাজনীতির চাপ ছিল ভিন্ন। মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বিভিন্ন রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর চাপে রাজীব গান্ধী সরকার 1986 সালে নতুন আইন এনে এই রায়কে কার্যত অকার্যকর করে। এই সিদ্ধান্তকে মুসলিম তোষণ হিসেবে দেখেন আরিফ খান। তিনি শুধু মন্ত্রিসভা নয়, কংগ্রেস থেকেও পদত্যাগ করেন, যা ভারতীয় রাজনীতিতে একটি বিরল ও সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এই ঘটনা আরিফ খানকে একদিকে প্রগতিশীল ও সংস্কারপন্থী মুসলিম রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা করে, অন্যদিকে তাকে মূল ধারার ক্ষমতা রাজনীতি থেকে কিছুটা বিচ্ছিন্ন করে। এরপর তিনি জনতা দল, বহুজন সমাজবাদী পার্টি ঘুরে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেয়া তার রাজনৈতিক অবস্থানের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হয়, কারণ তিনি একসময় ধর্মনিরপেক্ষ ও সংস্কারবাদী রাজনীতির প্রতীক ছিলেন। আরিফ খানের এই ঘটনার আলোকে গত বছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা হক নির্মাণ হয়। 2019 সালে আরিফ খানকে কেরালার গভর্নর করা হয় এবং পরে বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এই দুই রাজ্যে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দৃঢ়তা, সাংবিধানিক প্রশ্নে সক্রিয় ভূমিকা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য আলোচিত ছিলেন। বিশেষ করে কেরালায় বাম সরকারের সঙ্গে তার দ্বন্দ্ব তাকে জাতীয় রাজনীতির আলোচনায় রাখে। এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন হঠাৎ করে বাংলাদেশে পাঠানোর চিন্তা করছে ভারত? প্রথম বড় কারণটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থা। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক একটি অনিশ্চিত ও পুনর্গঠনের পর্যায়ে রয়েছে। নতুন রাজনৈতিক শক্তির উত্থান, ক্ষমতার ভারসাম্য পরিবর্তন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্বিন্যাস সব মিলিয়ে দিল্লির জন্য এটি একটি সংবেদনশীল সময়। এই প্রেক্ষাপটে ভারত হয়তো এমন একজন প্রতিনিধিকে চাইছে যিনি কেবল কূটনৈতিক বার্তা পৌঁছে দেবেন না, বরং রাজনৈতিকভাবে পরিস্থিতি ম্যানেজ করতে পারবেন। দ্বিতীয়ত, এটি একটি স্পষ্ট কৌশলগত বার্তা। সাধারণত হাই কমিশনাররা হন ক্যারিয়ার কূটনৈতিক, কিন্তু যখন কোনো দেশ বিশেষ গুরুত্ব পায় বা সম্পর্ক নতুনভাবে সাজানোর প্রয়োজন হয়, তখন অভিজ্ঞ রাজনীতিবিদদের পাঠানো হয়। আরিফ মোহাম্মদ খানের মতো একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো মানে বাংলাদেশ ভারতের কাছে শুধু প্রতিবেশী নয়, বরং একটি কৌশলগত অগ্রাধিকারের দেশ। তৃতীয়ত, ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আরিফ খান নিজেও মুসলিম সমাজের ভেতরের সংস্কার, আধুনিক বনাম রক্ষণশীলতার দ্বন্দ্ব এসব বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। শাহবানু মামলাতে তার অবস্থান তাকে মুসলিম সমাজের এক সংস্কারপন্থী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করেছে, ফলে বাংলাদেশে ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলো মোকাবেলায় তাকে কার্যকর মনে করা হতে পারে। চতুর্থত, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাপনার অংশও হতে পারে। ভারতীয় জনতা পার্টি অনেক সময় সিনিয়র ও অভিজ্ঞ নেতাদের কূটনৈতিক বা সাংবিধানিক পদে বসিয়ে তাদের অভিজ্ঞতা কাজে লাগায় এবং একই সঙ্গে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখে। আরিফ খানের মতো ব্যক্তিত্বকে ঢাকায় পাঠানো হলে সেটি একদিকে সম্মানজনক, অন্যদিকে কৌশলগত পদক্ষেপ। পঞ্চমত, এটি একটি নতুন কূটনৈতিক মডেল এর পরীক্ষা হিসেবেও দেখা যেতে পারে। অতীতে ভারত যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশে অক্যারিয়ার রাষ্ট্রদূত পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমন নজির খুবই সীমিত। তাই এর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ইতিহাসে এটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।
সবশেষে বলা যায় আরিফ মোহাম্মদ খানকে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠানোর সম্ভাবনা আসলে একটি বহুস্তরীয় কৌশলের প্রতিফলন, যেখানে ব্যক্তির রাজনৈতিক অভিজ্ঞতা, দ্বিপাক্ষিক সম্পর্কের বাস্তবতা, আঞ্চলিক ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব সবকিছু একসাথে কাজ করছে। যদি এটি বাস্তবে রূপ নেয় তাহলে শুধু একটি নিয়োগ নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই তা দেখা হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।